আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী 2.1 সেট সংক্রান্ত বিষয়। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন আমি লিখে রেখেছি। বলা আছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। কোন পদ্ধতিতে প্রকাশ করা? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে এগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতি। আমরা জানি সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তারপরে এখানে যে মানগুলো দেওয়া আছে এরা হচ্ছে তালিকা পদ্ধতি, কারণ তালিকা পদ্ধতি হচ্ছে যে সেট উপাদানগুলো সুনির্দিষ্ট করে বলা থাকে এবং উপাদানগুলোর মাঝে কমা থাকে এবং প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা থাকে। এরা হচ্ছে কি তালিকা পদ্ধতি, সেই অনুসারে এরা হচ্ছে কি তালিকা পদ্ধতি সেট। এই তালিকা পদ্ধতি সেট থেকে আমাকে নিয়ে যেতে বলছে সেট গঠন পদ্ধতি। কোন পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা দেখো এক এক করে সমাধান করব সবগুলো। যে প্রথমে সমাধান করব সমাধান দেখো সমাধান করতে বলা আছে কি কোন নাম্বার প্রশ্ন আমি আবার বলছি যে করতে বলা আছে যে 3 5 7 9 11। দেখো একটু ভালো করে লক্ষ্য করো এই সেটের ভিতর যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো কি আছে সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। দেখো এখানে যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 3, তারপরে এটা 3 পরে বিজোড় সংখ্যা হচ্ছে 5, 5 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে 7, 7 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে 9, 9 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে কত? 11। তারপরে এরা সবাই কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে উপাদানগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় যে উপাদানগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে এখানে একটা লাইন লিখবো যে উপাদানগুলো লক্ষ্য করে দেখা যায় যে উপাদানগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা। প্রত্যেক উপাদানগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় যে এরা প্রত্যেকেই বিজোড় সংখ্যা। এরা প্রত্যেকেই কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। দেখো উপাদানগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় যে এরা প্রত্যেকে কি সংখ্যা? প্রত্যেকে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা কি শেষ আছে? না, বিজোড় সংখ্যা কিন্তু আনলিমিটেড। কিন্তু এখানে আমাদের এই সেটের ভিতরে কিন্তু একটা লিমিটের ভিতরে আছে। কিসের ভিতরে আছে? যে 3 থেকে এবং 11 পর্যন্ত। তাহলে আরেকটা শর্ত ধরে দিতে হবে। তাহলে তো বিজোড় সংখ্যা তুমি অসংখ্য পাবা। কি পাবা? অসংখ্য পাবা। তাহলে সেই শর্তটা কি হবে? যে বিজোড় সংখ্যা 3 এর পূর্বের বিজোড় সংখ্যা হচ্ছে একটা 1 আর 11 এর পরের একটা বিজোড় সংখ্যা হচ্ছে কি 30। তাহলে এখানে শর্ত কিন্তু তুমি একাধিক ভাবে দিতে পারো। এখানে শর্ত কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না যে এই শর্তটা এখানে না হবে। যদি তুমি বলো 3 থেকে শুরু করে 11 পর্যন্ত তাও হবে। আবার যদি বলো যে না 1 থেকে বড় এবং 30 থেকে ছোট তাও কিন্তু হবে। তারপর আমরা আরেকটা শর্ত দিলে দেখো যে এবং আচ্ছা এবং সেটা যদি আমরা লিখি যে 1 থেকে বড় 13 থেকে ছোট, 13 থেকে ছোট। যে উপাদানগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এরা প্রত্যেকেই বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড় 13 থেকে ছোট তাদের নিয়েছে অর্থাৎ নির্ণয় সেট অর্থাৎ আমরা কি পাবো? অর্থাৎ নির্ণয় সেট পাবো। নির্ণয় সেট। তাহলে সেট গঠন পদ্ধতিতে আমরা কি লিখব? শর্ট সেকেন্ড ব্র্যাকেট দেব। পরে লিখব যে এখানে চলক হিসেবে আমরা x ব্যবহার করব। x belongs to যেটা স্বাভাবিক সংখ্যা, তাই x belongs to n such that x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এইগুলো একটা শর্ত। বিজোড় সংখ্যা হলে কিন্তু লিমিটেশন নাই, মানে এটা অসীম পর্যন্ত হবে। কি পর্যন্ত হবে? অসীম। আমাকে তো সসীমের ভিতরে নিয়ে আসতে হবে। কিসের ভিতরে নিয়ে আসতে হবে?
সসীমের ভিতরে, তাহলে এর সাথে আরেকটা শর্ত জুড়ে দেব যে এবং 1 থেকে বড় হবে x এর মান, 13 থেকে x এর মান ছোট হবে। এখানে এই শর্তটা কিন্তু এটাই যে হবে বিষয়টা কিন্তু তা না। তুমি এখানে অনেকভাবে লিখতে পারো, চাইলে অনেকভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো আমি আরেকটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যদি বলো যে না 3 এবং 3 থেকে বড়, 3 এবং 3 থেকে বড়, 11 এবং 11 থেকে ছোট, এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। তারপরে যদি আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করি, খ নাম্বার কি বলা আছে এখানে? খ, আচ্ছা খ প্রশ্নটা আমি লিখি যে 1 2 3 4 6 9 12 18 36। দেখো এই উপাদানগুলো দিকে একটু লক্ষ্য করো। 1 2 3 4 6 9 12 18 36। 1 কে যদি আমি দিয়ে দিই 36 কে ভাগ করি, তাহলে কোনো ভাগশেষ থাকে না। 2 তে যদি 36 কে ভাগ করতে হয় 18, 3 তে যদি ভাগ করতে হয় 12, আর 4 তে যদি ভাগ করতে হয় 9, আর 6 তে ভাগ করতে হয় 6। তার মানে এরা হচ্ছে 36 এর কি গুণনীয়ক। এটা হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে আমি এখানে কি লিখব? যে উপাদানগুলো একটু লক্ষ্য করলে, উপাদানগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কি দেখা যায়? এটা 36 এর গুণনীয়ক। উপাদানগুলো দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 30 উপাদানগুলো প্রত্যেকে 36 এর, লিখতে পারি প্রত্যেকে 36 এর কি গুণনীয়ক, দেখো 36 এর গুণনীয়ক, তাই না? যে উপাদানগুলো দিকে লক্ষ্য করে দেখা যায় যে প্রত্যেকে 36 এর গুণনীয়ক। তাহলে আমাদের নির্ণয় সেট, তাহলে নির্ণয় সেটটা কি দাঁড়াবে? বলো দেখি। নির্ণয় সেট, আমরা সেট কোন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে সেট হবে x belongs to, এবং কিন্তু স্বাভাবিক সংখ্যা and such that x হচ্ছে 36 এর গুণনীয়ক, 36 এর কি গুণনীয়ক। এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। দেখো এখানে উপাদানগুলো ছিল তালিকা পদ্ধতিতে, আমরা সেটাকে একটা শর্তের ভিতরে নিয়ে আসছি। কিসের ভিতরে নিয়ে আসছি? শর্ত, যেখানে উপাদানগুলো সুনির্দিষ্ট করে বলা থাকে, একটা শর্ত সাপেক্ষে থাকে, আর সেটাই হয় সেট গঠন পদ্ধতি। আশা করি আমরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব গ নম্বর প্রশ্নটা। এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও। দেখো গ নম্বর প্রশ্নে বলা আছে যে 4 8 12 16 20 24 28 32 36 14। গ নম্বর উপাদানগুলো দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই উপাদানগুলো কিভাবে আছে আমি সেগুলো তোমাকে আগে চিহ্নিত করতে হবে। কি করতে হবে? চিহ্নিত করতে হবে। প্রথম উপাদান আছে 4, তারপর আছে 8, তারপর আছে 12, তারপর আছে 16, তারপর আছে 20, তারপর 24, তারপর 28, তারপর আছে 32, তারপর 36, তারপর 40। আর 4 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে কি পাবা? 4 4 কে সাথে যদি 2 গুণ করো তাহলে কত পাবা? 8। 4 এর সাথে যদি 3 গুণ করো তাহলে কত পাবা? 12। 4 এর সাথে যদি 4 গুণ করো তাহলে কত পাবা? 16। 4 এর সাথে যদি 5 গুণ করো তাহলে কত হবে? 20। 4 এর সাথে যদি 6 গুণ করো তাহলে কত পাবা? 24। 4 এর সাথে 7 যদি গুণ করো তাহলে কত পাবো আমরা? 28। 4 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কত পাবো? 32। আর 4 এর সাথে যদি 9 গুণ করি তাহলে 36 পাবো। আর 4 এর সাথে যদি 10 গুণ করি তাহলে কত পাবো? 40 পাবো। তাহলে এটা হচ্ছে তাহলে কি? এটা হচ্ছে 4 এর গুণিতক। এটা হচ্ছে কি? 4 এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখব যে উপাদানগুলো লক্ষ্য করে দেখা যায় যে কি লিখব? উপাদানগুলোর দিকে লক্ষ্য করলে
দেখা যায় যে কি দেখা যায় যে প্রত্যেক উপাদান উপাদান sorry, উপাদান 4 বা 4 এর গুণিতক। দেখো আবার একটা লক্ষ্য, 4 এর গুণিতক, কিন্তু এটা একটা সসীম সেটের ভিতর আছে। কি সেটের ভিতর আছে? সসীম সেট 4 এবং শেষে আছে কত? 40। তারপরে আমাকে আরেকটা শর্ত জুড়ে দিতে হবে যেন এই 4 থেকে শুরু করে 40 পর্যন্ত আসে, তার বেশি যেন না যায় বা তার কম যেন না আসে। তাহলে আমরা কি করব? আরেকটা শর্ত জুড়ে দিব যে 40 পর্যন্ত 4 এর গুণিতক এবং 40 পর্যন্ত, কত পর্যন্ত নিব? 40 পর্যন্ত। তাহলে এখান থেকে দিব এবং 40 পর্যন্ত, কারণ তা না হলে পরের সংখ্যা কিন্তু চলে আসবে। তাহলে আমাদের নির্ণয় হচ্ছে নির্ণয় সেট। নির্ণয় সেট তার কি দাঁড়াবে বলো তো দেখি। সেকেন্ড ব্র্যাকেট দেব, তাহলে x belongs to এটাও কি স্বাভাবিক সংখ্যা, such that কি লিখব? x হবে 4 এর গুণিতক এবং কি হবে? x এর মান হবে 40 এবং 40 থেকে ছোট, 40 এবং 40 থেকে ছোট হতে হবে। তাহলে এটা আমাদের এমন ভাবে শর্তটা লিখতে হবে যা এই 4 থেকে 40 পর্যন্ত উপাদানগুলো আসে, এর বাইরে কোন উপাদান যদি আসে তাহলে কিন্তু হবে না। তাহলে আমাকে এমন ভাবে শর্ত দাঁড় করাতে হবে যেন আমাদের 4 থেকে 40 পর্যন্তই উপাদানগুলো পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এর সমাধান। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব ঘ। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা এটা লিখে নিও। দেখো 9 নম্বর প্রশ্ন বলা আছে দ সেকেন্ড ব্র্যাকেট কি বলা আছে? +-4 +-5 +-6 +-6। তার মানে দেখো উপাদানগুলো দিকে লক্ষ্য করলে এটা কি সংখ্যা বলতো দেখি? স্বাভাবিক সংখ্যা না, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না, কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে আমরা জানি যে প্লাস আর মাইনাস মানে এটা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা আমরা সামনে পড়েছিলাম কি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তার মানে এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, এরা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে সংখ্যাটা কি লিখবো বলো তো দেখি? যে উপাদানগুলো দিকে লক্ষ্য করলে দেখা যায় যে উপাদানগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কি দেখা যায়? যে প্রত্যেক উপাদানই পূর্ণ সংখ্যা। প্রত্যেক উপাদান কি সংখ্যা? উপাদান পূর্ণ সংখ্যা। যে উপাদানগুলো থেকে লক্ষ্য করে দেখা যায় যে প্রত্যেক উপাদান পূর্ণ সংখ্যা। প্রত্যেক উপাদান কি? পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে আরেকটা শর্ত লাগা দেব যে সকল পূর্ণ সংখ্যা হবে বর্গ ও ঘন এর অন্তর্ভুক্ত। এরা প্রত্যেকই হবে পূর্ণ সংখ্যা, প্রত্যেক উপাদানই হবে বর্গ এবং ঘন অন্তর্ভুক্ত। বর্গ এবং ঘন সেটি অন্তর্ভুক্ত। তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক পূর্ণ সংখ্যা হবে প্রত্যেক পূর্ণ সংখ্যা হবে বর্গ এবং ঘন এর অন্তর্ভুক্ত। প্রত্যেক পূর্ণ সংখ্যা হবে বর্গ এবং ঘন এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা যে কি করব? যে বর্গ এবং ঘন নির্ণয় করব, যে বর্গ এবং ঘনের মান নির্ণয় করি। আমরা লিখব যে পূর্ণ সংখ্যা দ্বারা এখানে দিতে পারি
যে পূর্ণ সংখ্যা দ্বারা বর্গ ও এবং এবং ঘন এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে কিভাবে নির্ণয় করব, যে x is equal to প্লাস মাইনাস 4 হলে, প্লাস মাইনাস 4 হলে তাহলে প্রথমটা হবে x স্কয়ার is equal to বর্গ প্লাস মাইনাস 4 তার উপর স্কয়ার দাও। তাহলে আমরা জানি নেগেটিভ এবং পজিটিভ যদি বর্গ মানে স্কয়ার থাকে তাহলে নেগেটিভ ও পজিটিভ হয়ে যায়। তাহলে রেজাল্ট দাঁড়াবে কত, 60 এবং x কিউব মানে ঘন, যদি ঘন করি তাহলে আমরা প্লাস মাইনাস কত তার উপর যদি কিউব দাও তাহলে যে রেজাল্ট পজিটিভ কিন্তু তো পজিটিভ আর নেগেটিভ এর উপর যদি কিউব দাও নেগেটিভ তাহলে এটা উত্তর হবে প্লাস মাইনাস, কি উত্তর হবে তাহলে প্লাস মাইনাস। যদি প্লাস মাইনাস যদি আমরা 4 এর উপর কিউব করি তাহলে 16 গুণ আর একটা 4 গুণ করতে হবে, মানে এখানে 4 হচ্ছে কয়টা, তিনটা 4 গুণ করব, এটা করে গুণ করব, এটা দুইটা 4 গুণ হয় 16, দুইটা 4 গুণ হয় 16, তাহলে আরেকটা 4 দিয়ে গুণ করতে তাহলে 6 আর 4 গুণ হয় 24, 24 4 আর 32 4 আর 3 হচ্ছে 6 তাহলে 64 কত হবে, 64 হবে। আবার x is equal to প্লাস মাইনাস এই যে 5 প্লাস মাইনাস 5 হলে x স্কয়ার is equal to কি দাঁড়াবে প্লাস মাইনাস 5 তারপরে হোল স্কয়ার is equal to কত হবে 25, 20 কত 5 এবং x cube is equal to প্লাস মাইনাস 5 এটা আমরা এটা উপর দিয়ে যদি দিই তাহলে আমরা এখানে 5 হচ্ছে কয়টা, তিনটা 5 আমরা গুণ করব, এই তিনটা 5 যদি আমরা গুণ করি এখানে 5 তাহলে 5 আর 5 গুণ করলে 25 আর তার সাথে 5 যদি আমরা গুণ করি তাহলে পাবো 25, তাহলে 100 লেখানো কি হবে প্লাস মাইনাস 125 প্লাস মাইনাস 125। x is equal to প্লাস মাইনাস 6 হলে, প্লাস মাইনাস কি হলে 6 হলে তাহলে x স্কয়ার is equal to প্লাস মাইনাস 6 তার উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে কত হবে 36 হবে। তারপর এখানে মাইনাস যদি স্কয়ার হয় মাইনাস গুণন মাইনাস তার মানে কি হবে প্লাস, আর প্লাস এর উপর স্কয়ার করতে তার নেওয়া তো প্লাস হয় এবং x কিউব is equal to প্লাস মাইনাস 6 তার উপরে হোল কিউব। তাহলে এখানে আমি কি মান পাচ্ছি বলো তো দেখি, এখানে 6 হচ্ছে 3 তাহলে 6 গুণন 6 গুণন 6 তাহলে 6 আর 6 গুণন 36 তার সাথে গুণন হবে 6 এটা কত 36 হবে এবং 3 6 18 হচ্ছে 21 কত হবে 21 216 তাহলে আমরা x এর যে এখানে যে সেটের ভিতরে যে কোন সংখ্যাগুলো ছিল তাদের দ্বারা বর্গ এবং ঘন যে মানগুলো বের করা, এদের দ্বারা এখন আমরা কি করব একটা শর্ত কি করব শর্ত দ্বারা নির্ণয় সেট কি দাঁড়াবে। দেখো তাহলে এখন আমাদের নির্ণয় সেট কি দাঁড়াবে, আমাদের নির্ণয় সেট হবে নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট x belongs to, দেখো এই যেখানে যে কোন সংখ্যাগুলো ছিল আর কোন সংখ্যাকে আমরা জানি কি দ্বারা প্রকাশ করে, z দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে z such that, কি দ্বারা such that। তাহলে এখানে যে মানটা হতে হবে আমাদের প্রথম মান হচ্ছে কত, প্রথম মান হচ্ছে 16, প্রথম মান হচ্ছে এখানে 16, তাহলে 16 থেকে x বর্গের মান হবে ছোট, সরি 16 থেকে বর্গের মান হতে হবে বড়, তাহলে আমরা লিখব যে x স্কয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 16, মানে 16 থেকে আমাদের বর্গের মানটা কি হবে সমান অথবা বড় হতে হবে, সমান অথবা কি হতে হবে বড়। এবং আমরা এখানে এই পাশে মানে লাস্টে কি মান পেয়েছি, শেষে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 216, তাহলে 216 থেকে ঘনের মান হবে সমান অথবা ছোট, সমান অথবা কি ছোট, তার মানে আমরা এখানে লিখতে পারি x কিউব লেস ইকুয়াল 216 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার বিষয়টা আমরা একটু খেয়াল করলাম যে নিম্নের সেটটা কি দাঁড়াবে, প্রথম যে আমাদের উপাদান ছিল 4 প্লাস মাইনাস সেটাতে আমরা পেয়েছিলাম কত 16, তাহলে এই 16 থেকে আমাদের এই মানটা কি বড় দিকে যাচ্ছে, 16 থেকে কি দিকে যাচ্ছে বড় দিকে যাচ্ছে,
তাহলে বড় দিকে গেলে আমরা কি করব তাহলে, যে এই বর্গের যে মানটা 16 অথবা তার থেকে বড় হতে হবে, তার মানে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল কি দেব, তাহলে 16 থেকে বড় আসবে মানগুলো, কি মান আসবে, বড় মানগুলো আসবে। তাহলে 16 ইজ গ্রেটার দ্যান 16 নিজেও হবে। এবং এখন দেখো কিউবের ক্ষেত্রে আমরা লাস্টে কি পেয়েছিলাম 216, 216 থেকে উপরের মানগুলো কি সাধারণত আসছে, ছোট আসছে, উপরের মানগুলো ছোট আসছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো যে কিউব এর যে ভ্যালুটা হবে বা মান হবে 216, সে নিজেও এবং তার থেকে ছোট মান, তার থেকে কি মান, ছোট মান। এটি হচ্ছে আমাদের নির্ণয় সেট। তাহলে আমরা নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, আশা করি এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেগুলো বুঝতে পেরেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।